আজকের জার্নিটা শুরু হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলার আন্ধারি গ্রাম থেকে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা দুরাত কাটিয়েছিলাম। দুরাত এখানে কেন কাটালাম তার কারণ হচ্ছে এই জায়গাতেই আমাদের একটা ফিশারির প্রজেক্টের কাজ হচ্ছিল। সেই জন্যই আমরা এখানে ছিলাম আমার পুরো টিমকে নিয়ে। আমার পুরো টিমকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়ার পর এবার আমি বাড়ি ফিরছি। আর এই বাড়ি ফেরার যে অভিজ্ঞতা, এই জার্নির যে অভিজ্ঞতা, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আজকে। জায়গাটার নাম ছিল আন্ধেরি, আর এটা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের পশ্চিম সিংভূম জেলায় পড়ে। আর এই গ্রামের ভেতর দিয়ে আমরা যখন যাচ্ছি, তার যে দৃশ্য দেখতে পাচ্ছি, সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম অনুন্নত একটা প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের বেশিরভাগ বাড়ি কিন্তু টালির চাল এবং মাটির দেওয়াল। কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো পাকার বাড়ি, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। এই ভিডিওটা শ্যুট করেছিলাম এপ্রিল মাসে, আর এপ্রিল মাসে চারিদিকে দেখতে পাচ্ছেন একদম শুকনো খটখটে একটা পরিবেশ। প্রায় গ্রামের সমস্ত জলাশয়ই শুকিয়ে গিয়েছে এরই মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু জল কষ্ট খুবই প্রচুর পরিমাণে রয়েছে। এটা বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন একটা আইসিডিএস স্কুল। আমরা আস্তে আস্তে গ্রামটা পেরোলাম। গ্রামটা পেরোনোর পরে একটা নতুন রাস্তা হয়েছে, সেই নতুন রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেন রোডের দিকে। চারিদিকে শুকনো খটখটে মাছ, আর ডান দিকে এই বড় তেঁতুল গাছটা তার সবুজ ডালপালা মিলে তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। চাষবাস এখানে বছরে একবারই হয়, বর্ষার সময়, তাও উপরওয়ালার দয়া। যদি বৃষ্টিপাত ভালো হয় তবেই চাষবাস হবে, নাহলে কিন্তু এখানে চাষবাস ভালো হয় না। এখানে কিন্তু কৃষিকাজটা খুব একটা প্রাধান্য পায় না। বাম দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রামের বাড়িগুলোর বেশিরভাগই এইরকম মাটির দেওয়াল, ওপরে টালির চাল। কিছু কিছু দেওয়াল অবশ্য কংক্রিটের রয়েছে, সংখ্যায় সেটা খুবই কম। কিছু কিছু জায়গায় সরকারিভাবে সাবমার্সিবল, তো সোলার সাবমার্সিবলের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে কিছু কিছু জায়গায় এরকম ছোট্টখাট্টো জায়গাতে চাষবাস হয়। অনেকক্ষণ চলার পরে বাম দিকে একটা ছোট্ট জলাশয় দেখতে পেলাম, কিন্তু সেটা কতদিন স্থায়ী হবে তা জানি না। হয়তো আর 15-20 দিনের মধ্যেই হয়তো এটাও শুকিয়ে যাবে। এখানকার মানুষের প্রধান জীবিকার মধ্যে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চাষবাস, তারপরে কিন্তু পশুপালন। পশুপালনটা কিন্তু এখানে খুব ভালো পেশা হিসাবে এরা বেছে নিয়েছে। এরা কিন্তু শহরের সেই কংক্রিটের জঙ্গল থেকে অনেকটাই দূরে নেচারের মধ্যে থাকে। এখানের কয়েকটা বিশেষত্ব আমি দেখতে পেলাম। আম গাছ রয়েছে, আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে বোল ধরেছে। এখানে এত শুকনো খটখটে এলাকা হলেও এখানে কিন্তু আম গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। আরেকটা গাছ যেটা লক্ষ্য করলাম, যেটা পুরো ঝাড়খণ্ড স্টেটের একটা অর্থকরী ফসল বলা যেতে পারে, সেটা হচ্ছে মহুয়া গাছ। আর এই মহুয়া গাছের উপরে কিন্তু ঝাড়খণ্ডের প্রচুর মানুষের রুজি রোজগার নির্ভর করে। এরা অনেক সময় জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে মহুয়া গাছের যে চারপাশ, সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্য। এখানটা প্রচুর নোংরা পাতা টাতা পড়ে থাকে, সেগুলোকে এরা পরিষ্কার করার জন্য অনেক সময় আগুন লাগিয়ে দেয়। এটা কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করেছি, যেটা করা উচিত নয়, কিন্তু এরা কিন্তু করে থাকে এদের রুজি রোজগারের জন্য। এই জন্য সরকার থেকেও হয়তো এদেরকে কিছু বলে না। মহুয়া গাছের গোড়া চারদিক এরা পরিষ্কার করার পরে অনেক সময় এরা কি করে, একদম গোবরের প্রলেপ দিয়ে দেয়, একদম ঝাঁ চকচকে, যেমন বাড়ির দাওয়াই বা উঠান যেমনভাবে এরা প্রলেপ দেয় গোবর দিয়ে, ঠিক সেরকমভাবেই মহুয়া গাছের গোড়া পরিষ্কার করে। তার কারণ হচ্ছে মহুয়া ফুল যখন পড়ে, তখন মহুয়া ফুল যাতে নোংরা না হয়, এবং সেই ফুলগুলো ওরা সংগ্রহ করে এবং শুকিয়ে এরা বিক্রি করে, আর যেটা থেকে মহুয়া মদটা তৈরি হয়। এই মহুয়া ফুল বিক্রি করেই কিন্তু বহু মানুষের পেট চলে। এই এরিয়াটা, আন্ধারি এরিয়াটা কিন্তু কুমারডুঙ্গি ফরেস্ট রেঞ্জ এরিয়ার মধ্যে পড়ে। এটা দুটো ভাগে বিভক্ত, মানে একটা লো ল্যান্ড রয়েছে আর একটা হাইল্যান্ড রয়েছে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু হাইল্যান্ড। এরপরে আমরা যখন জঙ্গলটা ক্রস করব, সেই জঙ্গলটা পেরোনোর পরে আমরা একদম নিচে নেমে যাব, যেটা চাইবাসার দিকে যাচ্ছে। আন্ধারি থেকে চাইবাসার দূরত্ব প্রায় 53 কিলোমিটার মতো। এখন চলছি কুমারডুঙ্গি ফরেস্ট রেঞ্জ এরিয়ার মধ্যে দিয়ে। এটা কিন্তু একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মহুয়া গাছ আর পলাশ গাছের কিন্তু দেখা মেলে। এটা একটা ছোট্ট বাজার, সামনে একটু এগিয়ে আসার পরে এটা একটা ছোট্ট বাজার। আর এখানের বাজারগুলো এইরকমই হয়, ছোট্টখাট্টো বাজার, খুব বেশি দোকানপাতি নেই। আর
হবেও বা কেন, কারণ এখানে লোক সংখ্যা কিন্তু যথেষ্ট কম। তো সুতরাং এখানে কিন্তু খুব বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো বিভিন্ন মোড়ে মোড়ে যেমন বড় বাজার দেখতে পাওয়া যায়, সেরকম বাজারটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না। এখন যে বাজারটার উপর দিয়ে যাচ্ছি, এই বাজারটার নাম হচ্ছে কুমারডুঙ্গি বাজার। এটাই এখানকার একটু আশেপাশের মধ্যে একটু বড় বাজার। এই বাজার এরিয়াতে আসার পরে এইসব গাছপালা দেখে কিন্তু চোখটা জুড়িয়ে গেল। আর এপ্রিল মাসে প্রায় 10:30 11টা বাজে, প্রচণ্ড গরম, আর খুবই ভালো লাগছিল। কারণ আমরা যে মাঠের উপর দিয়ে আসছিলাম একদম শুকনো খটখটে মাঠ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পাচ্ছি এবং সবুজ সতেজ গাছপালা, প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে এবং সেই আম গাছগুলো বড্ড পুরনো পুরনো, বেশ পুরনো পুরনো আম গাছ। শাল গাছেরও জঙ্গল রয়েছে। তবে এখান থেকে কিছুটা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু আবার সেই খটখটে ফাঁকা প্রান্তর শুরু হবে। এইসব এলাকায় চাষবাসের মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ চাষ হচ্ছে, সেটা হচ্ছে ছোলা চাষ। আর এখানে কিন্তু কাঁচা গাছসহ যে ছোলাটা হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। বিভিন্ন মোড়ে মোড়ে এরকম গোছা গোছা করে পুরো গাছ শুদ্ধ যে ছোলা সেটা বিক্রি হয়। বলতে বলতেই সেই ফাঁকা খটখটে মাঠ আবার শুরু হলো। এইদিকে বাম দিকে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়াল মহুয়া গাছ। এরা কিন্তু এই গাছের চারদিকটা এভাবে পরিষ্কার করে রাখে। মহুয়া ফুল রাত্রিবেলা পড়ে, রাত্রিবেলা পড়ার পরে সকালবেলা এরা ওই ফুলটাকে কুড়িয়ে সংগ্রহ করে রাখে। ছোলা চাষের সিজনে মানে এরকম সময় আপনারা যদি এই ঝাড়খণ্ডের লোকাল ট্রেন বা বাসে যাতায়াত করেন, তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, প্রচুর পরিমাণে যাত্রী যারা বাসের উপরে ওঠে বা ট্রেনের উপরে ওঠে, তারা এই ছোলা গাছের গোছা নিয়ে, কাঁচা ছোলা গাছের গোছা নিয়ে ওঠে আর সারা রাস্তা এইভাবে ছোলা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে খেতে যায়। চারিদিক নোংরা করে রাখে, এতে টাইম পাসও হয়ে যায়। তবে এটা কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ছোলাটা পেকে যাওয়ার আগে। ছোলাটা কাঁচা চানাটা যেমন আমরা ভিজিয়ে খাই তখন যেমন লাগে, তার থেকে আরও নরম, কিন্তু খেতে খুব সুস্বাদু, খুব টেস্টি। এটা আমি খেয়েছি, খুবই ভালো। এখন আমরা কুমারডুঙ্গি এই ফরেস্ট রেঞ্জের একদম পিওর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এরপরে কিন্তু কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে একদম এই হাইল্যান্ড থেকে লো ল্যান্ডের দিকে এগিয়ে যাব, আস্তে আস্তে গাড়ি কিন্তু নিচের দিকে নামতে থাকবে। আর এখানে কিন্তু অনেকগুলো হেয়ারপিন বেন্ড রয়েছে, যেগুলো দেখলে আমাদের কিন্তু এই উত্তরবঙ্গের একটা ফিলিংস আসে। এই দেখুন, বলতে বলতে শুরু হয়ে গিয়েছে এরকম মোড়। আস্তে আস্তে দেখবেন আরও শার্প টার্ন এবং একদম নিচের দিকে নামছে হেয়ারপিন বেন। এগুলোকে হেয়ারপিন বেন বলা হয়, কারণ এটা হেয়ারপিনের মতো খানিকটা দেখায়। কারণ টপ থেকে যদি আমরা বা ড্রোন শট থেকে দেখি, এগুলোকে হেয়ারপিনের মতো খানিকটা দেখায়, সেই জন্য এগুলোকে হেয়ারপিন বেন বলা হয়। আর এখানে কিন্তু বেশ কয়েকটা এরকম হেয়ারপিন বেন আমরা দেখতে পাবো। আর আস্তে আস্তে টপ থেকে যখন নিচে নামছি, আর নাজারাটাও চেঞ্জ হয়ে যাবে। ওপর থেকে নিচের দিকে যে নাজারাটা, সেটা কিন্তু খুব দুর্দান্ত। এখানে একটা খুব শার্প একটা হেয়ারপিন বেন রয়েছে। দেখুন, খুব আস্তে আস্তে স্লো করে কিন্তু গাড়িকে চালাতে হচ্ছে। ক্যামেরাতে অতটা বোঝা যায় না, কিন্তু পাশে দেখলে বুঝতে পারবেন যে কতটা উঁচু থেকে নামছে। একদম হু হু করে নিচে নামতে থাকবে। অনেকটাই এই জায়গাটা উঁচু। এটা দুটো ভাগে বিভক্ত। আমরা এখন লো ল্যান্ডের দিকে যাচ্ছি। অ্যাকচুয়াল চাইবাসা টাইবাসা এইসব এরিয়াগুলো, এগুলো কিন্তু লো ল্যান্ডের উপরে পড়ে। আর কুমারডুঙ্গি এইসব এরিয়াগুলো, এগুলো হচ্ছে ওপরের দিকে পড়ে। এই জঙ্গলটা অ্যাকচুয়াল একটা পাহাড়ি এরিয়া জঙ্গলটা। আর এখানটা পেরোলেই মোটামুটি এই হাইল্যান্ডটা শুরু হয়ে যায়, জঙ্গলটা পেরোলে। আর এখানে দেখুন এইভাবে আস্তে আস্তে মানে একদম শার্পভাবে একদম নিচের দিকে নামছে, প্রচণ্ড স্টিপ। প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা হেয়ারপিন বেডে থেকে বাম দিক ডান দিক তাকালে একটা দুর্দান্ত ভ্যালি লক্ষ্য করা যায়। আর এটা খুব সুন্দর, মানে দারুণ লাগছিল একটা অনুভূতি। এই গরমের মধ্যে গাড়ির মধ্যে বসে থেকেও কিন্তু খুব ভালো একটা অনুভূতি হচ্ছিল। তবে যদি বর্ষার সময় আসা যায়, চারিদিকে একদম সবুজে মোড়া থাকবে, তখন কিন্তু একদম উত্তরবঙ্গের যে ফিলিংসটা, সেটা কিন্তু সরাসরি এই জায়গাতে পাওয়া যাবে। এখানে বেশ কয়েকটা এরকম হেয়ারপিন বেন্ড রয়েছে, আস্তে আস্তে একদম সোজা নিচের দিকে নেমে যাচ্ছে।
কিছুটা আসার পরে আবার এরকম একটা বাজার, আর এখানে একটা তেলে ভাজার দোকান দেখতে পেলাম। আর আরেকটা জিনিস যেটা আপনাদের একটু আগে বলছিলাম, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছগাছালিগুলো বাঁধা রয়েছে, এগুলো হচ্ছে ছোলা গাছের ছোলা গাছটা, মানে ফলশুদ্ধ ছোলা গাছ কাঁচা। এইগুলোই হচ্ছে গোছা গোছা আকারে বিক্রি হয়, বেশি দাম নয়, 5 টাকা 10 টাকা এরকম নেয়, এক গোছা দিয়ে দেয়। এক গোছার মধ্যে ওই যে ছোলার দানাগুলো থাকে সেইগুলোই হচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয়। চাইবাসা এখনো 36 কিলোমিটার বাকি বোর্ডে দেখতে পেলাম। এবার আমরা এগিয়ে চললাম। এই পথে এরকম কিছু কিছু নালা পড়বে, যেগুলো বর্ষাকালে নদীর আকার ধারণ করে। এগুলো কিন্তু অ্যাকচুয়াল নদী নয়, এগুলো ওই পাহাড় থেকে বেরিয়ে আসা ছোট্টখাট্ট ঝর্ণা থেকে উৎপত্তি এইসব নালা। এগুলো যখন বৃষ্টি হয় বা বর্ষার সময় তখন কিন্তু এগুলো খুব ভালো জলে ফুলে ফেঁপে ওঠে। আমরা কিন্তু পাহাড় জঙ্গল পেরিয়ে এখন সমতল ভূমিতে এসে গিয়েছি, আর আমাদের রাস্তা ছুটে চলেছে আমাদের গন্তব্য চাইবাসার দিকে, সমতল ভূমির ওপর দিয়ে। আর সমতল ভূমির রাস্তা খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে রাস্তা, চারিদিকে ফাঁকা প্রান্তর। শুকনোর সময়, গরমের সময় একদম জলের অভাব, চারিদিক একদম যত ঘাসপালা ছিল সমস্ত শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র কয়েকটা বড় গাছ মাঝে মাঝে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে, এটুকুই, আর কোনো কিছুই নেই। প্রাকৃতিক এইসব দৃশ্য দেখে যে চোখ জুড়িয়ে যায় একথা বলতে পারি না, তবে হ্যাঁ, একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি, একটা অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছে। এরকম ফাঁকা প্রান্তর মাঝে মাঝে ছোটোখাটো জঙ্গল, তার মাঝখান দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। এখন বসন্তের সময়, চারিদিকে জঙ্গল পলাশের রঙে একদম রাঙা। এই দেখুন আম গাছগুলো প্রচুর পরিমাণে মুকুল ধরেছে। ছোট্টবেলায় পাঠ্যপুস্তক বইতে পড়েছিলাম তেপান্তরের মাঠ। এটা কি সেই মাঠ জানি না, তবে হয়তো হলেও হতে পারে, এরই নাম হয়তো তেপান্তরের মাঠ। সামনে একটা পাহাড়ের দেখা পেলাম, আর আমার যে ড্রাইভার ছিল তাকে জিজ্ঞাসা করলাম এই পাহাড়টার নাম কি। তখনই সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এটা মনুষ্য সৃষ্ট পাহাড়, মানে মানুষের তৈরি এটা পাহাড়। মানুষের তৈরি পাহাড় মানে এটা ন্যাচারালভাবে তৈরি নয়, এখানে মাইনিং হয়, মানে এই খনিজ সম্পদ উত্তোলনের জন্য এই পাথর কেটে খুঁড়ে সরানোর পরে যে খনিজ যে একটা গাড্ডা তৈরি হয়, সেই পাথরগুলোকেই এভাবে পাহাড়ের মতো চুর করে রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এটা মনুষ্য সৃষ্ট, এটা কিন্তু পাহাড়ের মতো দেখালেও এটা পাহাড় নয়। অনেকক্ষণ পরে এই গরমের মধ্যে একটা জলরাশির রেখা দেখতে পেয়ে কিন্তু খুবই ভালো লাগলো। এটা কিন্তু নদী নয়, একটা নালা, খুবই ভালো লাগছে। মাঝে মাঝে এরকম জলের রেখা কিন্তু মাঝে মাঝেই দেখা মেলে, যেগুলো পাহাড় থেকে বেরিয়ে আসে, ঝর্ণা বা অন্য কোনো জায়গা থেকে এগুলো বেরিয়ে আসে। চাইবাসা আর খুব বেশি দূর নেই, প্রায় 10-12 কিলোমিটার বাকি। আর আশেপাশের যে নাজারাটা সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। এবার যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি সেটা একটু উন্নত মানের, তার মানে আমরা শহরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলে এসেছি, এবং জনবসতি বা যানবাহনের যে চাপটা সেটাও কিন্তু বাড়তে শুরু করলো। সুতরাং আমরা কিন্তু শহরের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে রাঁচি 146 কিলোমিটার, আর চক্রধরপুর 29 কিলোমিটার মাত্র। আর আমরা আস্তে আস্তে শহরের মধ্যে প্রবেশ করছি। তবে চাইবাসা শহর হলেও চাইবাসা শহরে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, ছাওয়া, যেটা কিন্তু আমরা টের পাচ্ছিলাম। আস্তে আস্তে আমরা যে ওই তেপান্তর বা শুকনো খটখটে ওই মাঠের মধ্যে দিয়ে আসছিলাম,
তাতে যে গরমটা ফিল হচ্ছিল, আস্তে আস্তে কিন্তু শহরের কাছাকাছি আসার পরে কিন্তু গরমটা কিন্তু অনেকটাই কমে যেতে শুরু করলো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে, যেটা আমার এই শহরটাকে খুবই ভালো লেগেছে চাইবাসা। শহরে ঢোকার সাথে সাথেই কিন্তু সেই পরিচিত দৃশ্য দেখতে পেলাম। বাম দিকে দেখুন, এরকম আঁটি আঁটি করে এরকম বিক্রি হচ্ছে ছোলা গাছ, ছোলা শুদ্ধ গাছ, ছোলা গাছ না, ছোলা শুদ্ধ গাছ। প্রচুর পরিমাণে এখানে মানুষ খায় এগুলো। আর শহরের মধ্যে এসে গেলাম, যানজট হবে না সেটা তো আর হতে পারে না, সুতরাং যানজট পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর বেশি দূরে নেই, তো 2-2.5 কিলোমিটার বাকি রয়েছে, তারপরেই আমাদের গন্তব্য শেষ। এই জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না, তবে এক সাইডে বাম দিকে কিন্তু প্রচুর পরিমাণে সাজানো ফলের দোকান রয়েছে, আর কিছু মন্দিরের কিছু জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, সুতরাং এখানে কোনো মন্দির রয়েছে হয়তো। ডান দিকে একটা হোম ডেলিভারি ফুড সেন্টার দেখতে পেলাম, নামটা কিন্তু খুব সুন্দর, কাঁটা চামচ। যেমন ডমিনোস ফমিনোস হয় হোম ডেলিভারি করে, এটা ঠিক কাঁটা চামচ, সেরকমই পোশাক টোশাক পরা রয়েছে, বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই হোম ডেলিভারি করে এইভাবে। পথে আস্তে আস্তে একটা মেসেজ পেয়েছিলাম, জনশতাব্দী এক্সপ্রেস আজকে 8 ঘন্টা লেটে ছাড়বে, তো সুতরাং 8 ঘন্টা এখানে বসে থাকার কোনো মানে হয় না। এখানে চলে এলাম বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে দেখতে পেলাম একটা ঘাটশিলার বাস ছিল, সেই ঘাটশিলার বাসে উঠে ঘাটশিলার দিকেই রওনা দিলাম। আজকের জার্নিটা এইরকমই ছিল। অভিজ্ঞতাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার অভিজ্ঞতা যেমন ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা, একটা অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।